চলুন আজকে আমরা শুরু করি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংখ্যা। মানুষ যখন প্রথম গণনা পড়তে শিখল তখন থেকেই সংখ্যার জন্ম। সংখ্যা আসলে কি? সংখ্যা হলো এমন একটি প্রতীক বা মান যার মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাণ বুঝতে পারি, তাকে গণনা করতে পারি, আবার চাইলে তুলনাও করতে পারি। আমাদের প্রতিদিনের জীবনে বয়স বলার সময়, দূরত্ব মাপার সময়, টাকা গণনার সময়, এমনকি সময় দেখার ক্ষেত্রেও সংখ্যার ব্যবহার অপরিহার্য। উদাহরণ হিসেবে আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5 এগুলো হলো প্রাথমিক সংখ্যা। এছাড়াও আছে ঋণাত্মক সংখ্যা, যেমন -5, ভগ্নাংশ যেমন 4/3, আর দশমিক সংখ্যা যেমন 2.5। এই সবগুলোই সংখ্যা পরিবারের অন্তর্ভুক্ত। এবার চলুন সংখ্যাকে তার বিভিন্ন শাখা অনুযায়ী বুঝে নিই। সংখ্যাকে মোটামুটি ভাগ করা যায় দুইটি বড় দলে, বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। প্রথমে আসি বাস্তব সংখ্যায়। বাস্তব সংখ্যা হলো সেই সব সংখ্যা যেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে দেখি, অনুভব করি এবং গণনায় ব্যবহার করি। এই বাস্তব সংখ্যার মধ্যেই রয়েছে দুইটি উপশাখা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস কিউ এবং অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারস আই। মূলদ সংখ্যা হল সেই সব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা ভগ্নাংশ আকারে লেখা যায়, যেমন 1/2, 3/4 অথবা 5। এদের মধ্যেই আমরা পাই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স জেড, যার মধ্যে ঋণাত্মক ও ধনাত্মক উভয় সংখ্যা রয়েছে। আরও আছে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা। পূর্ণ সংখ্যারও আবার একটি সরলতর রূপ আছে, সম্পূর্ণ সংখ্যা, যেখানে ঋণাত্মক সংখ্যা নেই। এই সম্পূর্ণ সংখ্যা থেকে আরও মৌলিক যে রূপটি গঠিত হয় সেটিই হল প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস এন, অর্থাৎ 1, 2, 3 এভাবেই শুরু হওয়া সংখ্যা। এবার আসি অন্য দলের কাছে, কাল্পনিক সংখ্যা বা ইম্যাজিনারি নাম্বারস আই। এই সংখ্যাগুলোকে আমাদের চোখে দেখা যায় না, কিন্তু গণিতের বিশেষ ক্ষেত্র, বিশেষ করে উচ্চতর অঙ্ক এবং প্রকৌশলে এগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন √-1 মতো অদ্ভুতধর্মী সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়, কারণ এদের বাস্তব মান নেই। সব মিলিয়ে সংখ্যা এক বিশাল জগৎ, যেখানে বাস্তব সংখ্যা, অযুক্তিসঙ্গত সংখ্যা, পূর্ণ সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক সবাই মিলে একটি সংগঠিত কাঠামো তৈরি করে। গণিতের পুরো ভিত্তি দাঁড়িয়ে আছে এই সংখ্যা ধারণার ওপর। এখন আমরা আলোচনা করব প্রাকৃতিক সংখ্যা, ন্যাচারাল নাম্বারস সম্পর্কে। প্রাকৃতিক সংখ্যা বলতে আমরা মূলত সেই সংখ্যাগুলোকে বুঝি যেগুলো দিয়ে গণনা শুরু করি। ভাবুন, যখন আমরা গুনতে শুরু করি 1, 2, 3, 4, ঠিক এইভাবেই সংখ্যার পদযাত্রা শুরু হয়। এ কারণে এদের বলা হয় প্রাকৃতিক সংখ্যা, কারণ এরা স্বাভাবিকভাবেই আমাদের গণনার ভিত্তি তৈরি করে। প্রাকৃতিক সংখ্যার সেটকে লেখা হয় n = 1, 2, 3, 4, 5 ইত্যাদি। অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত সব ধনাত্মক পূর্ণ সংখ্যা হল প্রাকৃতিক সংখ্যা। এখন চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দেখি। ধরুন, তোমার সামনে আছে একটি বই, 2টি কলম এবং 10টি পিঁপড়া। এখন তুমি যখন গুনতে যাচ্ছ, একটি বই, 2টি কলম, 10টি পিঁপড়া, এখানে 1, 2, 10 সবগুলোই প্রাকৃতিক সংখ্যা, কারণ আমরা যে কোনো বস্তু গুনতে গেলে ব্যবহার করি প্রাকৃতিক সংখ্যা। এটাই হলো গণনার মূল ভাষা, যেখানে 1 দিয়ে শুরু হয় এবং সংখ্যা বাড়তে থাকলে তার শেষ নেই, চলে অসীম পর্যন্ত। সুতরাং প্রাকৃতিক সংখ্যা হল গণনার প্রথম পদক্ষেপ, হিসেব নিকেশের প্রাথমিক ভরসা এবং গণিতের সবচেয়ে মৌলিক ধারণাগুলোর একটি। এই স্লাইডটি আমাদের দেখায় জীবনের প্রতিটি গণনা আসলে শুরুই হয় প্রাকৃতিক সংখ্যার মধ্য দিয়ে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। 0 স্বাভাবিক সংখ্যা নয় কেন? এটি বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস, এই শব্দটির মূল ধারণা এসেছে
গণনা করার প্রয়োজন থেকে। যখনই আমরা কোনো জিনিসপত্র গুনতে শুরু করি আমরা বলি একটি বই, দুটি কলম, তিনটি বল। অর্থাৎ গণনা সবসময় শুরু হয় ১ থেকে। এখন প্রশ্ন হল, কেন আমরা শূন্য দিয়ে আরম্ভ করি না? এর কারণ খুবই সহজ। আমরা কিছু না থাকাকে কখনো গুনতে পারি না। যেমন ধরো, তুমি যদি বলো আমার কাছে ০টি বই আছে, তাহলে তুমি আসলে গোনোনি, শুধু পরিমাণের অভাব প্রকাশ করেছ। তাই গণনা শুরু করার সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার, আর ০ দিয়ে গণনা শুরু হয় না। এই কারণেই শূন্যকে সাধারণত স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বার n হিসাবে ধরা হয় না। কিন্তু যদি আমরা স্বাভাবিক সংখ্যার দলে শূন্যকে যোগ করি তাহলে সেই সম্পূর্ণ সেটটিকে আর স্বাভাবিক সংখ্যা বলা হয় না। তখন তাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার w। অর্থাৎ অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার w সমান 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি। এখানে শূন্যকে ধরা হলেও স্বাভাবিক সংখ্যার মূল ধারণা অর্থাৎ গণনা শুরু করা সেটি বজায় থাকে না। সুতরাং সার কথা হল, স্বাভাবিক সংখ্যা সবসময় ১ থেকেই শুরু হয়, কারণ গণনা বলতে বোঝায় একটি, দুটি, তিনটি থেকে শুরু করা, এবং এই ধারাতেই শূন্যের কোনো ভূমিকা নেই। তাই ০ হল একটি সংখ্যা ঠিকই, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, বরং এটি অখণ্ড সংখ্যা সেটের অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচুরাল নাম্বারস এবং অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বারস। তাদের যোগ ও গুণের ক্ষেত্রে কি ঘটে? প্রথমেই আসি স্বাভাবিক সংখ্যায়। স্বাভাবিক সংখ্যার একটি বিশেষ বৈশিষ্ট্য হল, যখন আমরা দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করি বা গুণ করি, ফলাফলও আবার একটি স্বাভাবিক সংখ্যা হয়। চলুন কিছু উদাহরণ দেখি। ১ যোগ ২ ইকুয়ালস টু ৩। এখানে ৩ একটি স্বাভাবিক সংখ্যা। আবার ৩ গুণ ৪ ইকুয়ালস টু ১২। এটিও একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যোগ ও গুণ সব সময় স্বাভাবিক সংখ্যার ভেতরেই থাকে। এবার আসি অখণ্ড সংখ্যায়। অখণ্ড সংখ্যা হল সেই সংখ্যা সেট যেখানে ০ যোগ করা হয়, অর্থাৎ ০, ১, ২, ৩, ৪ ইত্যাদি। অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও একটি বিশেষ নিয়ম আছে। অখণ্ড সংখ্যার যোগফল ও গুণফল সব সময় অখণ্ড সংখ্যা হয়। উদাহরণ দেখলে আরও সহজ হবে। ০ যোগ ৫ ইকুয়ালস টু ৫। এটি একটি অখণ্ড সংখ্যা। ২ গুণ ৩ ইকুয়ালস টু ৬। এটাও একটি অখণ্ড সংখ্যা। দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যখন আমরা অখণ্ড সংখ্যার মধ্যে যোগ বা গুণ করি, ফলাফল কখনোই অখণ্ড সংখ্যার বাইরে যায় না। এবার আমরা আসছি একটি খুব গুরুত্বপূর্ণ অংশে, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস এবং অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারসের বিয়োগ নিয়ে। আমরা জানি যে যোগ ও গুণের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা ও অখণ্ড সংখ্যা নিজের গোষ্ঠীর মধ্যেই থাকে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে সেই নিয়মটি সবসময় মানা হয় না, কারণ বিয়োগে কখনো কখনো এমন মান পাওয়া যায় যা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। ধরো আমরা সংখ্যা ৫ থেকে ২ বিয়োগ করলাম। ৫ বিয়োগ ২ সমান ৩। এখানে ৩ একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, আবার অখণ্ড সংখ্যাও। সুতরাং এই ক্ষেত্রে বিয়োগের ফলে আমরা স্বাভাবিক বা অখণ্ড সংখ্যা পেয়েছি। কিন্তু এবার আরেকটি উদাহরণ দেখি। ২ বিয়োগ ৫ সমান -৩। এখানে আমরা পেলাম -৩। এখন প্রশ্ন হলো, এই -৩ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার? না, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় ১, ২, ৩ থেকে। তাহলে কি -৩ একটি অখণ্ড সংখ্যা? সেটাও নয়, কারণ অখণ্ড সংখ্যা হল ০, ১, ২, ৩ এভাবে চলতে থাকা ধনাত্মক সংখ্যা। অর্থাৎ -৩ না স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না অখণ্ড সংখ্যার মধ্যে। এটি পড়ে পূর্ব সংখ্যা বা পূর্ণ সংখ্যা জেড গোষ্ঠীতে। সুতরাং আমরা বুঝতে পারি, স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বিয়োগ করলে সব সময় স্বাভাবিক বা অখণ্ড সংখ্যা পাব এমন নয়। বিয়োগের ফলে কখনো কখনো এমন মান পাওয়া যায় যা ওই দুটি সেটের বাইরে, যেমন -৩-এর মতো ঋণাত্মক সংখ্যা। এই স্লাইডটি মূলত আমাদের শেখায় যে বিয়োগ একটি সংবেদনশীল প্রক্রিয়া এবং এর ফলাফল সংখ্যার প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। ইতিবাচক সংখ্যা থেকে আমরা কখনো কখনো নেমে যেতে পারি ঋণাত্মক সংখ্যার জগতে। এখন আমরা গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ সংখ্যা সেট সম্পর্কে জানব, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার জেড সম্পর্কে। পূর্ণ সংখ্যা সেট বলতে আমরা বুঝি এমন একটি বড় সংখ্যা পরিবার যেখানে মোট ৩ ধরনের সংখ্যা রয়েছে।
ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট তিনটি অংশ নিয়ে গঠিত: ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। এখন একটা সাধারণ প্রশ্ন আসে, -3 কি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা হবে? না, কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, আর অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। কিন্তু -3 এদের কোনোটার মধ্যেই পড়ে না। তাই -3 হল একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের বা ইন্টিজার সেট Z এর অন্তর্ভুক্ত। স্লাইডে আমরা একটি সংখ্যা রেখা দেখছি। এই রেখায় বাঁ দিকে যত এগোই ততই পাই ঋণাত্মক সংখ্যা: -1, -2, -3, -4। এরা হল ঋণাত্মক অসীমের দিকে বিস্তৃত। আবার ডান দিকে যত এগোই ততই পাই ধনাত্মক সংখ্যা: 1, 2, 3, 4। এরা বিস্তৃত ধনাত্মক অসীমের দিকে। ঠিক মাঝখানে থাকে একটি বিশেষ সংখ্যা 0, যা না ধনাত্মক না ঋণাত্মক। এটি পূর্ণ সংখ্যা সেটের কেন্দ্রবিন্দু। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে: স্বাভাবিক সংখ্যা বা ন্যাচুরাল নাম্বারস এবং অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস দুটোই পূর্ণ সংখ্যা পরিবারের অংশ। কিন্তু পূর্ণ সংখ্যা সেটে আরও আছে একটি অতিরিক্ত পরিবার, সেটি হল ঋণাত্মক সংখ্যা। সুতরাং পূর্ণ সংখ্যা হল এমন একটি বৃহৎ সংখ্যা পরিবার যেখানে আমরা পাই ধনাত্মক সংখ্যা, শূন্য ও ঋণাত্মক সংখ্যা সবাইকে একত্রে। এই স্লাইডটি আমাদের শেখায় যে গণনার জগতে পূর্ণ সংখ্যার একটি বড় ভূমিকা আছে, কারণ এটি আমাদেরকে উভয় দিকের সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মকের সম্পূর্ণ ধারণা দেয়। এখন আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা, ইন্টিজার, Z নিয়ে। তাদের যোগ, বিয়োগ এবং গুণের ক্ষেত্রে কি ঘটে? পূর্ণ সংখ্যার একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যোগ, বিয়োগ ও গুণ করার ফলে সাধারণত আমরা আবার একটি পূর্ণ সংখ্যাই পাই। এক কথায়, এই তিনটি ক্রিয়ায় ফলাফল পূর্ণ সংখ্যার মধ্যেই থাকে। চলুন উদাহরণগুলো দেখি। যোগ 5 যোগ -2 = 3, যা একটি পূর্ণ সংখ্যা। বিয়োগ 4 বিয়োগ 7 = -3, এটিও একটি পূর্ণ সংখ্যা। গুণ -3 গুণ 2 = -6, এটাও একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ যোগ, বিয়োগ ও গুণ এই তিন ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ফলাফল পূর্ণ সংখ্যার মধ্যেই অবস্থান করে। কিন্তু এখন আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে: পূর্ণ সংখ্যা ভাগফলে সবসময় পূর্ণ সংখ্যা পাওয়া যায় কি? উত্তর: না, সব সময় নয়। উদাহরণ হিসেবে 8 ভাগ 2 = 4, এটি একটি পূর্ণ সংখ্যা। কিন্তু অন্য উদাহরণ দেখি, 5 ভাগ 2 = 5/2, যা মোটেই পূর্ণ সংখ্যা নয়। এখন প্রশ্ন আসে, 5/2 ঠিক কোন ধরনের সংখ্যা? এটি না স্বাভাবিক সংখ্যা, না অখণ্ড সংখ্যা, না পূর্ণ সংখ্যা। 5/2 হল একটি যুক্তিসঙ্গত সংখ্যা, রেশনাল নাম্বার, কিউ, কারণ এটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। সুতরাং আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, যোগ, বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যার ফলাফল সবসময় পূর্ণ সংখ্যাই হয়, কিন্তু ভাগফলে তা নিশ্চিত নয়। যদি ভাগফলে পূর্ণ সংখ্যা না পাওয়া যায়, তাহলে আমরা পাই ভগ্নাংশ বা রেশনাল নাম্বার। অর্থাৎ ভাগ হল সেই একমাত্র ক্রিয়া যা পূর্ণ সংখ্যাকে বের করে নিয়ে যেতে পারে তার নিজস্ব সেটের বাইরে। এই স্লাইডটি আমাদের খুব সুন্দরভাবে বোঝায় কোন কোন গাণিতিক ক্রিয়ায় পূর্ণ সংখ্যা সেট বন্ধ থাকে এবং কোন ক্ষেত্রে সেটির বাইরে চলে যায়। এবার আমরা প্রবেশ করছি গণিতের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণায়। এটি হল মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস, কিউ। মূলদ সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? যে কোনো সংখ্যা যদি p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q দুজনেই পূর্ণ সংখ্যা এবং q শূন্য নয়, তাহলে সেই সংখ্যাকে বলা হয় একটি মূলদ সংখ্যা। এবার একটি সাধারণ উদাহরণ ধরি। আমরা জানি 5/2 একটি ভগ্নাংশ, কিন্তু প্রশ্ন হল 5/2 কি মূলদ সংখ্যা? এর উত্তর হ্যাঁ, কারণ এটিকে সহজেই p/q আকারে প্রকাশ করা যায়। এখানে p = 5 একটি পূর্ণ সংখ্যা, q = 2 একটি পূর্ণ সংখ্যা এবং শূন্য নয়। সুতরাং 5/2 সম্পূর্ণভাবে মূলদ সংখ্যার সংজ্ঞার সাথে মিলে যায়। এখন আমরা আরেকটি বিষয় শিখব।
আসলে যে কোনো পূর্ণ সংখ্যাকেও মূলদ সংখ্যা হিসাবে লেখা যায়। শুনে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু উদাহরণ দেখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। চলুন দেখি। 4 সমান 4/1, 0 সমান 0/1, -7 সমান -7/1। এভাবে প্রতিটি পূর্ণ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q সমান 1। q শূন্য নয়, ফলে শর্ত পূরণ হচ্ছে। এর মানে হল সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার সেটের মধ্যেই পড়ে। পূর্ণ সংখ্যা হল মূলদ সংখ্যার একটি উপসেট। এই স্লাইডটি আমাদেরকে শেখায় ভগ্নাংশ শুধু ভগ্ন সংখ্যা নয়, প্রতিটি পূর্ণ সংখ্যাও ভগ্নাংশ আকারে লেখা যায়। তাই মূলদ সংখ্যার জগৎ অত্যন্ত বিস্তৃত এবং p/q আকারে প্রকাশযোগ্য প্রত্যেকটি সংখ্যাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সুতরাং মূলদ সংখ্যা হল গণিতের সেই বড় পরিবার, যেখানে প্রতিটি সংখ্যা ভগ্নাংশ হিসাবে দাঁড়াতে পারে, হোক তা ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা বা কোনো সাধারণ ফ্র্যাকশন। এখন আমরা এমন একটি অংশে আসছি যেখানে মূলদ সংখ্যা রেশনাল নাম্বারসকে ব্যবহার করে বীজগাণিতিক পদ্ধতিতে সমস্যা সমাধান করা দেখানো হয়েছে। বীজগাণিতিক ধারার সাহায্যে মূলদ সংখ্যা নির্ণয়ের একটি সাধারণ নিয়ম রয়েছে। যদি x এবং y দুটি সংখ্যা হয় এবং এগুলোর মধ্যে nটি মূলদ সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা লিখতে পারি x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, এভাবে x প্লাস nd। এখানে d হল একটি বিশেষ মান যা নির্ণয় করা হয় সূত্র দিয়ে, d ইকুয়ালস টু y মাইনাস x ডিভাইডেড বাই n প্লাস 1। এখন চলুন উদাহরণ সহ বিষয়টি স্পষ্ট করি। ধরি আমাদের জানতে হবে 1 এবং -1 এর মধ্যে মোট 5টি মূলদ সংখ্যা কি কি। এখানে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু -1, n ইকুয়ালস টু 5। প্রথম ধাপ হল d এর মান নির্ণয় করা। সূত্রানুযায়ী d ইকুয়ালস টু 1 মাইনাস -1 ডিভাইডেড বাই 5 প্লাস 1, অর্থাৎ d ইকুয়ালস টু 2/6 ইকুয়ালস টু 1/3। এখন আমরা একে একে প্রতিটি মূলদ সংখ্যা বের করব। প্রথম মূলদ সংখ্যা x প্লাস d ইকুয়ালস টু 1 প্লাস -1/3 ইকুয়ালস টু 2/3। দ্বিতীয় মূলদ সংখ্যা x প্লাস 2d ইকুয়ালস টু 1 প্লাস 2 মাইনাস 1/3 ইকুয়ালস টু 1/3। তৃতীয় মূলদ সংখ্যা x প্লাস 3d ইকুয়ালস টু 1 প্লাস 3 মাইনাস 1/3 ইকুয়ালস টু 0। চতুর্থ মূলদ সংখ্যা x প্লাস 4d ইকুয়ালস টু 1 প্লাস 4 মাইনাস 1/3 ইকুয়ালস টু -1/3। পঞ্চম মূলদ সংখ্যা x প্লাস 5d ইকুয়ালস টু 1 প্লাস 5 মাইনাস 1/3 ইকুয়ালস টু -2/3। এভাবে আমরা 1 এবং -1 এর মধ্যে ঠিক 5টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ যে কোনো দুটি সংখ্যার মধ্যে যতই দূরত্ব কম হোক বা বেশি হোক, অসীম সংখ্যক মূলদ সংখ্যা থাকে। এটি মূলদ সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। এখন স্লাইডের প্রশ্ন অংশে আসি। প্রশ্ন: যে কোনো দুটি পরপর পূর্ণ সংখ্যার মধ্যেও কি অসীম সংখ্যক মূলদ সংখ্যা থাকে? উত্তর: হ্যাঁ, থাকে। কারণ দুটি পূর্ণ সংখ্যার মধ্যেও আমরা অসংখ্য ভগ্নাংশ তৈরি করতে পারি, যা সবই মূলদ সংখ্যা হবে। এই কারণেই গণিতবিদরা বলেন মূলদ সংখ্যা হল ঘনভাবে সাজানো সংখ্যা, যেখানে যে কোনো দুটি সংখ্যার মাঝেই অনন্ত সংখ্যক ভগ্নাংশ ছড়িয়ে রয়েছে। এই স্লাইডটি আমাদের শেখায় মূলদ সংখ্যার জগৎ শুধু বড় নয়, অত্যন্ত সূক্ষ্ম, যেখানে সংখ্যার ব্যবধান যতই ছোট হোক না কেন, সেখানে অসংখ্য সংখ্যা লুকিয়ে থাকে। এখন আমরা একটি খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। 0 কি একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার? উত্তর: হ্যাঁ, 0 হলো একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলতে আমরা এমন সংখ্যাকেই বুঝি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q দুজনেই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স এবং q নট ইকুয়াল টু 0। এখন 0 কি এই শর্তগুলো পূরণ করে? অবশ্যই করে। আমরা সহজেই 0কে বিভিন্ন p/q আকারে প্রকাশ করতে পারি, যেমন 0/1, 0/2, 0/10, 0/-5, এগুলো সবই 0-র সমান। এখানে q কখনোই শূন্য নয়, তাই শর্ত ঠিক আছে। এবার দেখি p এবং q এর মান কি হতে পারে।
যেমন ধরি p ইকুয়াল টু 0 একটি পূর্ণ সংখ্যা এবং q ইকুয়াল টু 1 2 10 -5 যাই হোক এগুলো সবই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। এখন 0 যদি p বাই q আকারে প্রকাশ করা যায় এবং ওই প্রকাশটি মূলদ সংখ্যার সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে যায় তাহলে 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার q। এই কারণে 0 গণিতের দৃষ্টিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পূর্ণ সংখ্যার মতোই মূলদ সংখ্যার পরিবারেও সুন্দরভাবে যুক্ত থাকে। সুতরাং আমরা নিশ্চিতভাবে বলতে পারি 0 একটি মূলদ সংখ্যা। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ ভিজুয়াল ধারণা শিখব। সংখ্যা রেখার বা নাম্বার লাইনের উপর ভগ্নাংশ 9/2 কিভাবে চিহ্নিত করা যায়। প্রথমে 9/2 এর মান বের করি। 9/2 সমান 4.5, অর্থাৎ এই সংখ্যা 4 এবং 5 এর মাঝামাঝি অবস্থানে থাকে। সংখ্যা রেখায় কোনো সংখ্যা চিহ্নিত করতে হলে প্রথমে ধারাবাহিক পূর্ণ সংখ্যাগুলো বসাতে হয়। 0 1 2 3 4 5। এরপর আমাদের নজর দিতে হবে 4 এবং 5 এর উপর, কারণ 9/2 এর মান ঠিক 4 থেকে অর্ধেক পথ এগোলেই অর্থাৎ 4.5-এ এসে পড়ে। ভাবো তুমি সংখ্যা রেখা ধরে হাঁটছ। তুমি প্রথমে 0, তারপর 1 2 3 4-এ পৌঁছালে। এখন তোমার সামনে আরও একটি ধাপ আছে, 5, কিন্তু 9/2 ঠিক মাঝখানে। 4-এর পর আরও একটি ছোট লাফ দিয়ে তুমি পৌঁছে যাবে 4.5-এ। স্লাইডে যে চিত্রটি দেখানো হয়েছে সেখানে 4 এবং 5-এর মাঝখানে একটি বিন্দু দেখা যাচ্ছে। সেই বিন্দুটি হল 9/2, অর্থাৎ সংখ্যাটি রেখায় 4-এর পর এবং 5-এর আগের মাঝামাঝি স্থানে থাকে। এবার আমরা এমন একটি সমস্যা সমাধান করব যেখানে 1 এবং 2 এর মধ্যে মোট 6টি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস কিউ বের করতে হবে এবং এগুলোকে সংখ্যা রেখা বা নাম্বার লাইনের সাহায্যে চিহ্নিতও করতে হবে। এই ধরনের সমস্যায় আমরা যে কৌশলটি ব্যবহার করি তা হল সমান দূরত্বে বিন্দু পেতে সাধারণ পার্থক্য অর্থাৎ d নির্ণয় করা। সূত্রটি হল d = y - x বাই n + 1। এখানে x = 1, y = 2, n = 6। সুতরাং d = 2 - 1 বাই 6 + 1, d = 1/7। এখন আমরা সহজেই 1 থেকে শুরু করে এক এক করে 1 + d, 1 + 2d, 1 + 3d এভাবে ঠিক 6টি মূলদ সংখ্যা বের করতে পারব। এভাবে সংখ্যাগুলো দাঁড়ায় 1 + 1/7 = 8/7, 1 + 2/7 = 9/7, 1 + 3/7 = 10/7, 1 + 4/7 = 11/7, 1 + 5/7 = 12/7 এবং 1 + 6/7 = 13/7। সবশেষে স্লাইডটি আমাদের মনে করিয়ে দেয় আমরা আগের সমস্যাগুলোতেও ঠিক একই পদ্ধতি অনুসরণ করেছি। এখন তোমাদের লক্ষ্য নিজেরা অনুশীলন করা এবং এই কৌশল ব্যবহার করে নতুন নতুন মান বের করার চেষ্টা করা। সুতরাং 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হল 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 এবং 13/7 এবং এরা সংখ্যা রেখায় 1 থেকে 2 এর মাঝখানে সমান দূরত্বে অবস্থান করে। এখন আমরা সংখ্যা জগতের এক রহস্যময় অংশ সম্পর্কে জানব। এগুলো হল অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস। মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারি, কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। যে সংখ্যাকে কখনোই ভগ্নাংশ বা p/q আকারে প্রকাশ করা যায় না এবং যার দশমিক মান অসীম এবং অনাবর্তক, অর্থাৎ কোনো পুনরাবৃত্তি নেই, সেই সংখ্যাকে আমরা বলি অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। এদের দশমিক অংশ কখনো থামে না আর কোনো নির্দিষ্ট প্যাটার্নও অনুসরণ করে না। চলুন কিছু উদাহরণ দেখি। √2, √3, √5 এগুলো সবই অমূলদ সংখ্যা, কারণ এগুলোর দশমিক মান কখনোই পুরোপুরি শেষ হয় না এবং কোনো পুনরাবৃত্তি ছাড়াই চলতে থাকে। আরেকটি বিখ্যাত উদাহরণ হল পাই। পাই এর মান 3.1415926535 অসীমভাবে এগিয়ে চলে
এবং কখনোই কোনো নির্দিষ্ট পুনরাবৃত্তি ধারা তৈরি করে না। এছাড়াও এমন অনেক সংখ্যা আছে যাদের দশমিক মান দেখতে এমন 0.101001 0001 ইত্যাদি। এগুলোর কোনো পুনরাবৃত্তি নেই এবং শেষও নেই, তাই এরাও অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংখ্যারেখায় কিভাবে অমূলদ সংখ্যা দেখানো হয়? স্লাইডে বলা হয়েছে অমূলদ সংখ্যা সংখ্যারেখায় প্রদর্শন করা সহজ নয়, কারণ তাদের দশমিক মান অনন্ত এবং নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। তবে গাণিতিক উপায়ে এবং বিভিন্ন নির্মাণশৈলীর মাধ্যমে অমূলদ সংখ্যাকে সংখ্যারেখায় দেখানো যায়। উদাহরণস্বরূপ, জ্যামিতিক নির্মাণ ব্যবহার করে √2 বা √3 এর অবস্থান নির্ধারণ করা যায়। সংক্ষেপে বললে, অমূলদ সংখ্যা হল সেই সংখ্যা যেগুলোকে কখনোই সমাপ্ত ভগ্নাংশে প্রকাশ করা যায় না এবং যাদের দশমিক মান অসীম এবং অনাবর্তক। এরা সংখ্যা জগৎকে করে তোলে আরও বিস্তৃত, আরও গভীর, আরও রহস্যময়। এবার আমরা গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত উপপাদ্য সম্পর্কে জানব। এটি হল পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরাস থিওরেম। এই উপপাদ্যটি বোঝার জন্য আমাদের দরকার একটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হয় এবং সেখানে 3টি বাহু থাকে, একটি ভূমি, বেস, একটি লম্ব, পারপেন্ডিকুলার এবং একটি অতিভুজ, হাইপোটেনিউস। এদের মধ্যে অতিভুজ হল সবচেয়ে দীর্ঘ বাহু। এখন পিথাগোরাস বলেছিলেন ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। চলুন এখন আমরা একটি উদাহরণ দেখে বিষয়টি পরিষ্কার করি। ধরো আমাদের কাছে একটি সমকোণী ত্রিভুজ ABC আছে, যেখানে AC হল ভূমি, AB হল লম্ব এবং BC হল অতিভুজ। ত্রিভুজটির 3 বাহুর উপর আমরা ঠিক 3টি বর্গ অঙ্কন করি। এখন দেখা যায় ভূমির উপর তৈরি বর্গটির ক্ষেত্রফল হল AC স্কোয়ার, লম্বের উপর তৈরি বর্গটির ক্ষেত্রফল হল AB স্কোয়ার এবং অতিভুজের উপর তৈরি বর্গটির ক্ষেত্রফল হল BC স্কোয়ার। এবার লক্ষ্য করো, ভূমি এবং লম্ব এই দুই বর্গের ক্ষেত্রফল যোগ করলে ঠিক সমান হয়ে যায় অতিভুজের বর্গের ক্ষেত্রফলের সাথে, অর্থাৎ AC স্কোয়ার প্লাস AB স্কোয়ার ইকুয়ালস টু BC স্কোয়ার। উদাহরণ হিসেবে ভূমি যদি হয় 4 একক, লম্ব যদি হয় 3 একক, তবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 16 প্লাস 9 ইকুয়ালস টু 25 এবং অতিভুজ ইকুয়ালস টু √25 ইকুয়ালস টু 5 একক। তাই আমরা দেখতে পাই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এই উপপাদ্যটি পুরোপুরি সত্য। এইভাবে বর্গক্ষেত্রের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত হয়। এই উপপাদ্যটি শুধু জ্যামিতিতেই নয়, বরং বিজ্ঞান, স্থাপত্য, প্রকৌশল, নৌচালনা এসব ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সংক্ষেপে পিথাগোরাসের উপপাদ্য আমাদের শেখায় সমকোণী ত্রিভুজে 2 ছোট বাহুর বর্গের যোগফল সবচেয়ে বড় বাহুর বর্গফলের সমান। এবার আমরা শিখব কিভাবে সংখ্যারেখায় √2 এবং -√2 চিহ্নিত করা যায়। প্রথমে আমরা সংখ্যারেখায় 0 এবং 1 চিহ্নিত করি। এবার 0 থেকে 1 পর্যন্ত দূরত্বকে আমরা একটি একক গণ্য করি। এরপর এই 1 একককে ভিত্তি করে আমরা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করব। ত্রিভুজের এক বাহু হবে 1 একক লম্ব এবং অপর বাহুও হবে 1 একক ভূমি। এইভাবে দুটি সমান বাহু দিয়ে আমরা ত্রিভুজটি গঠন করি। এখন লক্ষ্য করো, এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব দুটোই 1 একক, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এর অতিভুজের দৈর্ঘ্য হবে √1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান √2, অর্থাৎ ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যই হল √2। এখন এই √2কে সংখ্যারেখায় বসানোর জন্য আমরা কম্পাসের √2 একক দূরত্ব নেব। কম্পাসের সূচালো অংশ শূন্যের ওপর রেখে একটি বৃত্ত আঁকব। যে স্থানে বৃত্তটি সংখ্যারেখাকে ছেদ করবে ঠিক সেই বিন্দুটি হল √2। এবার যদি আমরা একই দূরত্ব সংখ্যারেখার বিপরীত দিকে নেই, অর্থাৎ শূন্যের বাঁ পাশে, তাহলে সেখানে আমরা পাব
-√2। এইভাবে সংখ্যারেখায় দুটি বিশেষ বিন্দু তৈরি হয়, একটি শূন্যের ডান পাশে যেটি √2 এবং আরেকটি শূন্যের বাঁ পাশে যেটি -√2। সংক্ষেপে বলতে গেলে সমকোণী ত্রিভুজের সাহায্যে √2 বের করা হয় আর কম্পাস ব্যবহার করে √2 এবং -√2 সংখ্যারেখায় নির্ভুলভাবে চিহ্নিত করা হয়। এটি একটি খুবই সুন্দর এবং ব্যবহারিক পদ্ধতি যা অমূলদ সংখ্যাকে সংখ্যারেখায় প্রদর্শনের অন্যতম প্রধান উপায়। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব। অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস আই এর যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করলে ফলাফল কি সবসময়ই অমূলদ সংখ্যা হবে? উত্তর না, সব সময় নয়। কখনো অমূলদ যোগ অমূলদ সমান অমূলদ হয়, আবার কখনো অমূলদ যোগ অমূলদ সমান মূলদ হয়ে যেতে পারে। ঠিক একইভাবে বিয়োগ, গুণ এবং ভাগেও কখনো ফলাফল অমূলদ, কখনো মূলদ। এখন উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। অমূলদ যোগ অমূলদ কখনো অমূলদ। উদাহরণ, √2 + √3 এটি একটি অমূলদ সংখ্যা। কিন্তু আবার অমূলদ যোগ অমূলদ কখনো মূলদও হতে পারে। উদাহরণ, √2 + -√2 সমান 0, এটি একটি মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। অমূলদ বিয়োগ অমূলদ কখনো অমূলদ। উদাহরণ, √7 - √2 এটি অমূলদ। অমূলদ বিয়োগ অমূলদ কখনো মূলদও হয়। উদাহরণ, √5 - √5 সমান 0, এটি মূলদ সংখ্যা। এবার দেখি কেন এমন হয়। অমূলদ সংখ্যা মানেই যে তার সাথে কোনো অমূলদ সংখ্যা যোগ করলে ফলাফল আবার অমূলদই হবে, এটি সবসময় সত্য নয়। কারণ কখনো কখনো দুটি অমূলদ সংখ্যা একে অপরকে ক্যানসেল করে ফেলে, যেমন √2 - √2 সমান 0। আবার কিছু অমূলদ সংখ্যার গাণিতিক সম্পর্ক এমন যেখানে যোগ বিয়োগ করলে একটি সুন্দর ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাওয়া যেতে পারে। সংক্ষেপে বলতে গেলে অমূলদ সংখ্যার ওপর যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করলে ফলাফল সবসময় অমূলদ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কখনো ফলাফল অমূলদ, কখনো মূলদ। ঠিক এই সত্যটিই স্লাইডের উদাহরণগুলো স্পষ্ট করে দেখায়। এইভাবে আমরা বুঝতে পারি গণিতের প্রতিটি সংখ্যা তার নিজের মতো আচরণ করলেও অন্যান্য সংখ্যার সাথে সম্পর্ক তৈরি হলে ফলাফল অনেক সময় আমাদের প্রত্যাশার বাইরে চলে যেতে পারে। এটাই গণিতের সৌন্দর্য। এখন আমরা অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বারস আই এর আরেকটি গুরুত্বপূর্ণ আচরণ শিখব। গুণ এবং ভাগ করলে ফলাফল সবসময় অমূলদ হয় না। এই ধারণাটি অনেকেই ভুলভাবে ধরে নেয়। চলুন উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। গুণফল সবসময় অমূলদ হবে, এটি ভুল ধারণা। উদাহরণ দেখি, √2 গুণ √2 সমান 2, এটি একটি মূলদ সংখ্যা। এবার আরেকটি, √3 গুণ √3 সমান 3, এটিও মূলদ সংখ্যা। অর্থাৎ অমূলদ গুণ অমূলদ করলেই ফলাফল অমূলদ হবে এমন কোনো নিয়ম নেই। তবে আবার √2 গুণ √3 সমান √6, এটি অমূলদ। এখানে দেখা যাচ্ছে কখনো অমূলদ গুণ অমূলদ সমান মূলদ, আর কখনো অমূলদ গুণ অমূলদ সমান অমূলদ। ভাগফলেও একই নিয়ম প্রযোজ্য। উদাহরণ, √3 ভাগ √3 সমান 1, এটি একটি মূলদ সংখ্যা। কিন্তু √5 ভাগ √2 সমান √5/2, এটি অমূলদ। এখানেও দেখা যাচ্ছে ফলাফল কখনো মূলদ, আবার কখনো অমূলদ। সারসংক্ষেপ, অমূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করলে ফলাফল কখনো মূলদ, আবার কখনো অমূলদ, দুটোই সম্ভব। এটাই অমূলদ সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য। এই স্লাইডটি আমাদের শেখায় যে গণিতের জগতে সংখ্যা সব সময় একভাবে আচরণ করে না। তাদের পারস্পরিক সম্পর্কই নির্ধারণ করে ফলাফল কী হবে। এবার আমরা সংখ্যা জগতের আরও কিছু অমূলদ সংখ্যাকে সংখ্যারেখার বা নাম্বার লাইনের সাহায্যে কিভাবে চিহ্নিত করা যায় তা শিখব। আজ যে সংখ্যাগুলো চিহ্নিত করব সেগুলি হল √6, -√6, √5, √11 এবং -√11।
এই সংখ্যাগুলো চিহ্নিত করতে আমরা ব্যবহার করব সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল এবং পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম। 2 নম্বরে √5 নির্ণয়। প্রথমেই আমরা √5 চিহ্নিত করব। এখন 2 একক এবং 1 একক দৈর্ঘ্যের 2 বাহু নিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে ভূমি সমান 2 একক, লম্ব সমান 1 একক। পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজের মান সমান √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ √4 প্লাস 1 সমান √5। অতিভুজের এই দূরত্বই হচ্ছে √5। এখন এটি কম্পাসে নিয়ে সংখ্যা রেখেই বসানো হবে। 2 নম্বরে √6 নির্ণয়। √6 বের করতে আমরা এবার √5কে ভিত্তি করব, অর্থাৎ √5কে ধরব ভূমি হিসাবে এবং লম্ব রাখব 1 একক। এখন পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে অতিভুজ সমান √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান √5 প্লাস 1 সমান √6। ঠিক এভাবেই √6 পাওয়া যায় এবং সংখ্যারেখায় এটি √5-এর একটু ডান দিকে থাকে। এর বাম পাশে একই দূরত্বে পেলে আমরা পাই -√6। 3 নম্বরে √11 নির্ণয়। √11 চিহ্নিত করতে আমাদের দরকার √5 এবং √6 উভয়কে জেনে নেওয়া। এখন একটি সমকোণী ত্রিভুজ তৈরি করি। ভূমি সমান √5, লম্ব সমান √6। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ সমান √5 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার সমান √5 প্লাস 6 সমান √11। এই অতিভুজই √11 নির্দেশ করে। একে সংখ্যারেখায় বসালে আমরা √11 পাই আর বিপরীত দিকে বসালে পাই -√11। এবারে সংক্ষেপে আজ আমরা শিখলাম সমকোণী ত্রিভুজ এবং পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সংখ্যারেখায় √5, √6 এবং তাদের ঋণাত্মক রূপ -√6 ও -√11 কিভাবে চিহ্নিত করতে হয়। এটি সংখ্যাজগতের একটি অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক পদ্ধতি, যার মাধ্যমে অমূলদ সংখ্যাকে রেখার ওপর নির্ভুলভাবে অবস্থান করানো যায়। এখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা শিখব। মূলদ সংখ্যার বা র্যাশনাল নাম্বারসের দশমিক রূপ কখন সসীম হবে আর কখন অসীম পুনরাবৃত্ত হবে। আমরা জানি যে কোনো মূলদ সংখ্যা p/q আকারে লেখা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0। এবার প্রশ্ন হল, কিভাবে বুঝব p/q আকারের কোনো সংখ্যা ডেসিমলে লিখলে তা সসীম হবে নাকি অসীম? এর উত্তর লুকিয়ে আছে q এর মৌলিক গুণনীয়ক বা প্রাইম ফ্যাক্টরসে। নিয়মটি খুব সহজ। যদি q এর মৌলিক গুণনীয়ক শুধু 2 এবং 5 থাকে, তাহলে দশমিক রূপ হবে সসীম বা টার্মিনেটিং। কিন্তু যদি 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা q এর ফ্যাক্টরসে থাকে, তাহলে দশমিক রূপ হবে অসীম পুনরাবৃত্ত বা রেকারিং বা রিপিটিং ডেসিমাল। এখন উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। ধরো p/q = 3/8। এখানে q = 8। 8 = 2 × 2 × 2। কোনো 5 নেই এবং 2 ব্যতীত অন্য মৌলিক সংখ্যা নেই, তাই 3/8-এর দশমিক রূপ সসীম হবে। 3/8 = 0.375। আরেকটি উদাহরণ, p/q = 7/12। এখানে q = 12। 12 = 2 × 2 × 3। এখানে 3 আছে, যা 2 বা 5 নয়, তাই 7/12-এর দশমিক রূপ অসীম পুনরাবৃত্ত হবে। 7/12 = 0.58333... সংক্ষেপে, যদি q এর মধ্যে শুধু 2 এবং অথবা 5 থাকে, তাহলে ডেসিমেল শেষ হয়, আর অন্য কোনো প্রাইম ফ্যাক্টর থাকলে ডেসিমেল শেষ হয় না, পুনরাবৃত্তি করে। এই স্লাইডটি আমাদের শেখায় কোনো ভগ্নাংশের ডেসিমেল রূপ দেখতে আমাদের p এর দিকে তাকাতে হয় না, বরং শুধুমাত্র q এর মৌলিক গুণনীয়ক দেখলেই ফলাফল জানা যায়। এটি গণিতের এক অসাধারণ সরল কিন্তু শক্তিশালী নিয়ম। এখন আমরা আগের নিয়মগুলো ব্যবহার করে সসীম দশমিক বা টার্মিনেটিং ডেসিমাল এবং অসীম পুনরাবৃত্ত দশমিক রেকারিং বা রিপিটিং ডেসিমাল চিহ্নিত করার বিভিন্ন উদাহরণ দেখব। আমরা আগেই জানি, যদি ভগ্নাংশ p/q এর
কিউ এর মৌলিক গুণনীয়ক বা প্রাইম ফ্যাক্টরস শুধু 2 এবং অথবা 5 হয়, তাহলে দশমিক রূপ সসীম হবে। অন্য কোনো প্রাইম ফ্যাক্টর থাকলে ডেসিমাল রূপ অসীম পুনরাবৃত্ত হবে। চলুন উদাহরণগুলোর সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করি। প্রথমেই আসছে উদাহরণ সসীম দশমিক। 1 নম্বর উদাহরণ হল 5/8। এখানে কিউ ইকুয়াল টু 8 সমান 2 কিউব। শুধু 2 আছে, তাই সসীম দশমিক। 5/8 ইকুয়াল টু 0.625। 2 নম্বর উদাহরণ 7/20। 20 ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 5। এখানেও শুধু 2 এবং 5 আছে, তাই সসীম দশমিক। 7/20 ইকুয়াল টু 0.35। এই দুই ক্ষেত্রে ডেসিমালে কোনো অসীম ধারাবাহিকতা নেই, কারণ ডিনোমিনেটরে অন্য কোনো মৌলিক সংখ্যা নেই। এবার আসছি উদাহরণ অসীম পুনরাবৃত্ত দশমিক। 1 নম্বর উদাহরণ 1/3। এখানে কিউ ইকুয়াল টু 3, তাই এখানে 2 বা 5 নেই, তাই 1/3 ইকুয়ালস টু 0.3333 অসীম পুনরাবৃত্ত দশমিক। 2 নম্বর উদাহরণ 7/12। 12 ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 3। এখানে 3 আছে, তাই ডেসিমাল অসীম পুনরাবৃত্ত। 7/12 ইকুয়াল টু 0.583333। 3 নম্বর উদাহরণ 5/14। 14 ইকুয়ালস টু 2 ইন্টু 7। এখানে 7 আছে, তাই ডেসিমাল অসীম পুনরাবৃত্ত। 5/14 ইকুয়াল টু 0.3571428। এই উদাহরণগুলো দেখায় যদি ডিনোমিনেটরে 2 বা 5 ছাড়া অন্য প্রাইম ফ্যাক্টর থাকে, তবে দশমিক কখনোই শেষ হবে না, বরং পুনরাবৃত্ত হবে। সংক্ষেপে বললে 2 এবং অথবা 5 থাকলে সসীম দশমিক, 2 বা 5 ছাড়া অন্য প্রাইম ফ্যাক্টর থাকলে অসীম পুনরাবৃত্ত দশমিক। এখন আমরা শিখব কিভাবে অসীম পুনরাবৃত্ত দশমিক সংখ্যা বা রেকারিং ডেসিমালকে একটি ভগ্নাংশ p/q আকারে রেশনাল নম্বরে রূপান্তর করা যায়। এই পদ্ধতিটি খুবই সহজ এবং যৌক্তিক। নিয়ম হল, যে দশমিক সংখ্যার পুনরাবৃত্ত অংশ আছে, সেই পুনরাবৃত্ত অংশকে বাদ দিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা থেকে পুনরাবৃত্তহীন অংশ বাদ দিতে হবে। তারপর পুরো সংখ্যাটিকে 10-এর ঘাত দিয়ে ভাগ করলে ঠিক p/q আকারে পাওয়া যায়। এখন উদাহরণগুলো দেখি। উদাহরণ 1 0.3333 ... এখানে পুনরাবৃত্ত অংশ হল 3, সুতরাং পূর্ণ সংখ্যা সমান 3। পুনরাবৃত্ত 9 এমন ডিজিট হল 0, কারণ 1.0 পর পুনরাবৃত্তি শুরু। এখন হিসেব পূর্ণ সংখ্যা বিয়োগ অপরিবর্তিত অংশ বাই 9 সমান 3 বিয়োগ 0/9 সমান 3/9 সমান 1/3, অর্থাৎ 0.3333 সমান 1/3। উদাহরণ 2 1.033333 ... এখানে দশমিকের পরে পুনরাবৃত্ত অংশ হল 3, তাই পূর্ণ সংখ্যা সমান 103। পুনরাবৃত্ত 9 এমন ডিজিট সংখ্যা হল 10, কারণ 1.0 পর পুনরাবৃত্তি শুরু। এখন হিসেব পূর্ণ সংখ্যা বিয়োগ অপরিবর্তিত অংশ বাই 90 সমান 103 বিয়োগ 10/90 সমান 93/90 সমান 31/30, অর্থাৎ 1.033333 সমান 31/30। সংক্ষেপে পদ্ধতি রেকারিং ডেসিমেল থেকে ফ্র্যাকশন করার নিয়ম। 1. পুরো সংখ্যাটি লেখো। 2. পুনরাবৃত্তির আগের অংশ বাদ দাও। 3. যতটি সংখ্যা পুনরাবৃত্ত হচ্ছে তাদের জন্য নিচে বসবে অনেকগুলো 9 এবং পুনরাবৃত্তির আগে যতটি সংখ্যা আছে তাদের জন্য বসবে 0। 4. শেষে ভগ্নাংশটি সিম্পলিফাই করে p/q আকারে লেখো। কিছু প্রশ্ন দেওয়া হলো, তোমরা নিজের চেষ্টায় সমাধান করার চেষ্টা করো। যদি কোথাও সমস্যা হয় তাহলে সেই অংশটি ভিডিওতে দেখে নিয়ে আবার নিজেরা করার চেষ্টা করো। নিজেরা করতে পারলেই শেখাটা সম্পূর্ণ হবে।